কিরণ আর বেশিক্ষণ এই সুন্দর দৃশ্য চোখে ধারণ করতে পারল না। বইতে আছে অতি বেগুনি রশ্মি স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। কিরণের কাছেও ওদের এই দৃশ্যটাকে বালের আলোয় ঠিক সেই ভয়ঙ্কর বেগুনি রশ্মির মতো মনে হলো। এর তীক্ষ্ণ যা চোখে ধারণ করা যাচ্ছিল না, এর প্রভাব শরীরে স্পষ্ট টের পেল। চোখ জোড়া অসম্ভব জ্বালা করছিল, শরীরটা অবশ হয়ে আসছিল। বুড়ো মানুষের মতো ঠক ঠক করে পাজরাও অনবরত কাঁপছিল। পুরো শরীর বেয়ে দরদর করে ঘাম ঝরছিল, আর পারল না দাঁড়িয়ে থাকতে। আস্তে আস্তে মাথালের মতো পা ফেলে রিজের রুমে চলে আসলো, আর পা চলছেই না। দপ কোলে ফ্লোরে বসে পড়ল। চোখ জোড়া থেকেও যতদূর সম্ভব পানি মুছে ফেলল। দিমানকে কিছুতেই বুঝতে দেওয়া যাবে না যে ও কাঁদছে। কিরণের চোখে আবার একটা দোষ আছে, অল্প একটু কান্না করলেই অসম্ভব ফুলে যায় আর টকটকে লাল হয়ে যায়। ওই অনেকটা নেশাগ্রস্ত লোক দেখতে মতো, যেরকম লাগে অবিকল ওরকম। নেশাগ্রস্ত মনে হতেই আনমনে একটু হাসল কিরণ। সত্যিই তো কিরণের নেশা দিমান। ওয়াশরুমে গিয়ে ইচ্ছে মতো চোখের পানি ছিটা দিল। বেরিয়ে এসে সোজা বিছানায় শুয়ে পড়। ঘুমানোর ভান ধরল, কিন্তু এক বুক অপেক্ষা শুধু দিমানকে কাছে পাওয়ার। ওর বুকে মাথা না রাখলে যে রাতটা নির্ঘুম কাটাতে হবে। ও আসলো ঠিক, তবে অনেক রাত করে। একটু তন্দ্রা লেগে গিয়েছিল, তবু ওর উপস্থিতি টের পেল। আসলো ওর গায়ের গন্ধটা বড্ড চেনা। মাঝে মাঝে কিরণ মনে হয় হাজার কোষ প্রদ দূর থাকলেও দিমানের গায়ের গন্ধ শুকে ওকে ঠিক খুঁজে বের করতে পারবে। আশা নিয়ে রইল এই বুঝি দিমানের বুকে টেনে নেবে, কিন্তু ও যেন কি খুঁটিনাটি করছে রোমের মধ্যে, যেটা কিরণ বুঝতে পারছে না। কিছুক্ষণ পর দিমান বিছানায় আসলো, আর এতক্ষণে যে পাওয়ার আশা নিয়ে বসে রইল ঠিক তাই হবে। একদম নিজের বুকের মাঝে কিরণকে আষ্টে পিষ্টে জড়িয়ে ধরল। ছোটো ছোটো চুমুতে পুরো মুখ ভরিয়ে তুলল। চোখ বুঝেই কিরণ প্রতিটা স্পর্শ উপভোগ করছিল। দিমান কিরণের কামড় বসিয়ে দিল। ব্যথায় কুকড়ে গিয়ে ওকে কয়েকটা কিলঘুষিও দিয়ে বসলো কিরণ। দিমান উচ্চস্বরে এসে ফেলল। শোয়া থেকে কিরণকে টেনে তুলল, কিন্তু কিরণের নজর আটকে গেল ভাতের প্লেটের দিকে। জিজ্ঞাসা দৃষ্টিতে দিমানের দিকে তাকালো। দিমান মুচকে হাসি দিয়ে বলল, আর ঘুমেন বার ধরতে হবে না। কথাটা শেষ করে কিরণকে খাইয়ে দিতে লাগলো। কিরণের পাহাড় সমান অভিমান গলে গলে পড়ল। ঠোঁটের কোণে ফুটে উঠল রাজ্য জয়ের হাসি। দিমানও হাসছে। কিরণ কেঁদেই ফেলল হাসতে হাসতে। এ যেন সুখের কান্না। দিমান সযত্নে কিরণের চোখের পানি মুছে দিল। খাওয়া শেষ করে আবারও ওর বুকের মাথায় রাখল। তৃপ্তি ঘুমে চোখ জোড়া ক্ষণিকের মধ্যে জুড়ে আসলো। রাতে স্বপ্নকে হাতছানি দিতে চোখ জোড়া বন্ধ করে ফেলল। তখনও ছোট ছোট স্পর্শ অনুভব করছিল পুরো শরীর জুড়ে। কিরণ ঘুম জড়ানো কণ্ঠে দিমানকে উদ্দেশ্য করে বলল, প্লিজ ঘুমাও, তুমি আর দুষ্টুমি করে না। হঠাৎ মধ্যরাতে ঘুম ভেঙে গেল। ঘুম ভাঙতেই দু চোখ শুধু দিমানকে খুঁজছিল। মাঝরাতে বাচ্চাদের ঘুম ভাঙলে যেমন ওদের মাকে খোঁজে, কিরণও ঠিক সেরকম ওকে খুঁজছিল, কিন্তু রুমের কোথাও ওকে দেখতে পাচ্ছিল না। ডিম লাইটের মৃদু আলোয় পুরো ঘরটা সব স্পষ্ট দেখা যাচ্ছিল। কেঁদে ফেলল কিরণ, কিছুটা শব্দ করে আর কিছুটা নীরবে। বুঝতে অসুবিধা হলো না দিমান কোথায় গেছে। ঝাপসা চোখ জোড়া সহসাই থমকে গেল ব্যালকনিতে। এক টুকরো আগুনের কুণ্ডুলি দেখা যাচ্ছে বোধ হয়। মুহূর্তে পাথর সমান বুকটা হালকা অনুভব করতে লাগলো। দু হাতে মুছে নিল বৃথা কান্নার। ঠোঁটের কোণে ফোটালো আকাশ পাতাল হাসি। অনেকটা অবাক হলো কিরণ। দিমানকে কখনোই নিকোটিনের বিশ্রী দুর্গন্ধযুক্ত ধোঁয়া উড়াতে দেখেনি, তবে আজ কি হলো? একটা সূক্ষ্ম প্রশ্ন এসে মনের ঘরে বাসা বাঁধল। আর কিরণ কি সুন্দর তাকে প্রশ্রয় দিল। কিছুটা নিজেও অবাক হল, আবার স্বাভাবিকভাবে এই প্রশ্নটাকে গ্রহণ করল। বাকি রাতটুকু আর চোখের পাতা এক করতে পারল না। নির্ঘুম পার করল।
সকাল হলো, তখনও দিমানের ঘুম ভাঙেনি। ব্যালকনির ইজি চেয়ারটায় মাথা হেলান দিয়ে শুয়ে আছে। ওকে আর অযথা বিরক্ত করতে মন চাইল না কিরণের। আর একটু ঘুমো। চলে এলো রান্নাঘরে, ততক্ষণে লক্ষ্মীও চলে এসেছে। দুজনে মিলে সকালের নাস্তা তৈরি করতে লাগলো। লক্ষ্মী বলল, আচ্ছা বৌদি, এত না এত নাস্তা কেন করছো আজ? কিরণ একটা সূক্ষ্ম হাসি দিয়ে বলল, রাতে গেস্ট এসেছে, তার জন্য এত আয়োজন। লক্ষ্মীর প্রবল উৎসাহ নিয়ে জিজ্ঞেস করলো, তোমার বাপের বাড়ি কেউ বুঝিও? কিরণ বলল, ও যেন আশাহত হলো, বা চোখটা কিঞ্চিত ছোট করে বলল, তাহলে কে? কিরণ বলল, তোর দাদার অফিসের এক কলিগ, নাম বিপাশা। কিরণ স্পষ্ট দেখো লক্ষ্মীর মুখটা ফ্যাকাশে হয়ে গেছে। ও যেন এমন অতিথি আশাই করেনি। কিরণ খিলখিলিয়ে হাসে উঠল। ওর মুখটা ভঙ্গি দেখে ওই যেন আরো বেশি বিরক্ত হচ্ছিল, আর কিরণ ততই মজা পাচ্ছিল। কেন যেন লক্ষ্মীর সাথে মজা করতে বেশ ভালো লাগে কিরণের। লক্ষ্মী হিন্দু ধর্মের, আজ 1 বছর হলো এ বাড়িতে আছে। নাম যেমন লক্ষ্মী, তেমনই কাজ কমেও খুব লক্ষ্মী। বয়স আর কত হবে, এই বোধ হয় 13 কি 14। খুব লক্ষ্মীর মতো মেয়ে। কিরণের খুব ভালো লাগে ওর সাথে গল্প করতে। মাঝে মাঝে ওকে রাগাতে বেশ মজা পায়। সারাক্ষণ বৌদি বলতে বলতে যেন মুখে খই ফুটে। মাঝে মাঝে এত ডাকাডাকি একটু বিরক্তি হয় কিরণ, কিন্তু ভালোও লাগে বেশ। কিরণ নাস্তা রেডি করে টেবিলে সাজিয়ে উপরে গেল দিমানকে ডাকতে। ততক্ষণে দিমান রেডি হয়ে গেছে। কিরণকে দেখে একটা মিষ্টি করে আসলো। কিরণও কম যায় না, নিজের সুন্দর দাঁতগুলো দেখি ফিক করে হেসে ফেলল। বিপাশাকে দেখে একটু বেশি অবাক হলো কিরণ। সবুজ জমিনে কালো পাড়ের জামদানি শাড়ি ও পরে আছে, যেটা ইউনিভার্সিটিতে দিমান গিফট দিয়েছিল। এটা পরে বিপাশাকে ঠিক যেন একটা সবুজ পরি রাখছে। কিরণের কাছে খুব চিন্তা হচ্ছিল কিরণের দিমানের জন্য। ও কি করে নিজেকে সামলাবে, যেখানে কিরণের নিজেরই চোখ সরাতে হিমশিম খেতে হচ্ছে। মনে মনে একটু আফসোস হলো কিরণের। দুঃখ প্রকাশ করে মনে মনে বলল, বেচারা আমার জন্য একটু চুটিয়ে প্রেমও করতে পারছে না। সহসাই টের পেল চোখের কোণাটা ভিজে উঠছে। পিছু ঘুরে কোনো রকম মুছে নিল চোখের কান্না। ওরা দুজন খেয়ে চলে গেল। কিরণ আর লক্ষ্মী পাশাপাশি চেয়ারে বসে খাচ্ছে। হুট করে লক্ষ্মী বলে উঠল, বৌদি, মেয়েটা আমার সুবিধা লাগছে না, কেমন যেন দাদা বাবুর দিকে ড্যাব ড্যাব করে তাকায়। কিরণ সশব্দে হেসে উঠল। লক্ষ্মী মুখটা গোমড়া করে বলল, উফ, তোমাকে কিছু বললেই খালি হাসো আর কথাই বলুন। কিরণ বুঝতে পারলো ওর খুব অভিমান হয়েছে। নিজের প্লেট থেকে পাউরুটি দিয়ে ডিম ভাজার 1 খণ্ড ছিঁড়ে লক্ষ্মীর মুখে ঢুকিয়ে দিল। আর অমনি লক্ষ্মীর মুখে হাসি ফুটে উঠল। কিরণও নিশ্চিন্ত মনে হাসলো, যাক বাবা, মেঘ তো কেটেছে। মনটা ভীষণ খারাপ লাগছে। কোনো কাজেই মন বসাতে পারছে না কিরণ। অবশ্যই গতকাল রাত থেকে যা চোখের সামনে দেখছে আসছে, তাতে মন খারাপ হওয়াটাই অস্বাভাবিক কিছু না। অনেক শুনলে লাউড স্পিকারে গান শুনলো, যদি মনটা একটু ভালো করা যায়। কতক্ষণ লক্ষ্মীর সাথে গল্প করলো, হাসি হাসি করার বিশাল চেষ্টা চালালো, কিন্তু না, সব চেষ্টাই ব্যর্থ। লক্ষ্মী বিষয়টা খেয়াল করে বলল, বৌদি, এক কাজ করো, আজ তোমাদের বাসায় চলে যাও, কাল না হয় আবার সকাল সকাল চলে এসো। কিরণের চোখে মুখে হাসি ফুটে উঠল। একটা মাত্র মায়ের কাছে গেলেই যদি মনটা ভালো হয়। লক্ষ্মীকে জড়িয়ে ধরে বলল, এতগুলো ভালোবাসা তো। পরক্ষণেই মন বার করে বলল, তোর দাদাবাবু যদি যেতে না বলে, তখন তো আমার আরো বেশি মন খারাপ হবে। লক্ষ্মী বলল, আরে অযথা আগে উল্টাপাল্টা চিন্তা করো কেন, আগে বলেই দেখো না কি বলে। কিরণ ভয়ে ভয়ে ফোন করলো। দুবারের পর তৃতীয়বার ফোনে রিসিভ করলো দিমান। হ্যাঁ বলো। কিরণ বলল, একটা কথা বলতে যাচ্ছিলাম। দিমান বলল, একটা কেন, যত ইচ্ছা ততই বলো। কিরণ বলল, আমি আজকে একটু বাড়ি যেতে চাই, প্লিজ না করো না। দিমান হেসে বলল, এই তো কিছুদিন আগেই গেলে। কিরণ বলল, প্লিজ দিমান। দিমান কিরণের অনুরোধপূর্ণ আবদার না রেখে পারল না। দিমান বলল, আচ্ছা যাও। কিরণ বলল, তুমি দুপুরে আসবে তো? দিমান বলল, না,
সময় করতে পারবো না, দুপুরে হোটেলেই খেয়ে নেব। কিরণ বলল, আসলে কি এমন হবে? দিমান বলল, আরে বাবা, বললাম তো সময় হবে না। কিরণ বলল, ও। ফোন রেখে দিয়ে গম্ভীর মুখে বসে রইল কিরণ। লক্ষ্মী এসে জিজ্ঞেস করলো, কি বললো দাদাবাবু? কিরণ বলল, তোর দাদাবাবু নাকি কাজ বেশি, তাই যেতে পারবে না আমাদের বাসায়। হোটেলে খাবার খাওয়া এমনিতেও ঠিক না, অ্যাসিডিটির খুব প্রবলেম হয়। লক্ষ্মী বলল, তাহলে কাজ করো, তুমি রান্না করে বক্স করে দাদাবাবুর অফিসে নিয়ে যাবে, ব্যাস হয়ে গেল, প্রবলেম সলভ। দাদাবাবুকেও আর হোটেলে খাবার খেতে হবে না, আর তোমাকেও অযথা দুশ্চিন্তা করতে হবে না। হুট করে কিরণ লক্ষ্মীকে জড়িয়ে ধরে ওর গালে চুমু দিয়ে বলল, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। লক্ষ্মী শুধু লক্ষ্মী মেয়ের মতোই হাসলো। কিরণ একটা ব্যাগ লক্ষ্মীর হাতে দিয়ে বলল, এগুলো বাড়িতে নিয়ে যা। লক্ষ্মী বলল, কি আছে এতে? কিরণ বলল, মাছ, চাউল আর সবজি। আজ তো আর বাদ দিতে পারছি না, আজ মাসিক বলিস কষ্ট করে রান্না কর। লক্ষ্মী বলল, আচ্ছা। ফুরফুরে মেজাজে ঘরের দরজা টোকা দিল কিরণ। ভেতর থেকে মায়ের কণ্ঠস্বর শুনেই ভেতরে অদ্ভুত ভালো লাগা করল। জিলন, দেখে তো একে এসেছে। জিলন বলল, আচ্ছা মা। দিলন দরজাটা খুলে বোনকে দেখে জোরে চিৎকার দিয়ে বলল, মা, বুবুন এসেছে। কিরণকে জড়িয়ে ধরে বলল। জিলন বলল, কেমন আছো বুবন? কিরণ বোনকে জড়িয়ে ধরে বলল, খুব ভালো। আজ স্কুলে যাসনি কেন? জিলন বলল, কাল রাত থেকে বমি হচ্ছে আমার, তাই আর যাওয়া হয়নি। কিরণ বলল, তাই এখন কি বমি করিস? জিলন বলল, না, এখন একটু ভালো লাগছে। কিরণ বলল, নীলু কোথায়? জিলন বলল, ভাইয়া তো কাজে গেছে। কিরণ বলল, ও। এর মধ্যে শারমিন বেগম ভেতরে ঘরে ছুটে আসলেন। মেয়েকে দেখেই হাসি হাসি মুখ করে বললেন, কিরে, কেমন আছিস? কিরণ বলল, ভালো, তুমি কেমন আছো? কিরণের মা বলল, আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রাখছে। তা জামাই কই? জামাই আসে নাই? কিরণ রাগ মিশ্রিত অভিমানী কণ্ঠে বলল, উফ মা, সবসময় জামাই জামাই করবো না তো, আগে মেয়ে পড়ে যাও। শারমিন বেগম মেয়ের কথায় হাসি ফেললেন, বললেন, আচ্ছা আয় বস, একদম গেমে গেছিস দেখছি। কিরণ বলল, এখন ঠিক আছে, আগে মেয়ের খেয়াল রাখবা, বুঝছো? কিরণের মা বলল, আচ্ছা, এখন পাকা পাকা কথা বাদ দে। কিরণের ভাই বোন 3 জন। কিরণ সবার বড়, তারপর নিলয়, আর সবার ছোট জিলন। কিরণের বাবা আসলাম হোসেন। বেশ ভালোই চলছিল সংসারটা, কোনো অভাব অনাটন ছিল না। উনি তখন একটা মুদির দোকান চালাতেন। সেদিন দিয়ে যা আয় রোজগার হতো তা দিয়ে ভালোই দিন চলে যেত। কিন্তু যখন জিলনের জন্ম হয় আর বেশি কিছু মাস পরেই আসলাম হোসেনের অনেক জ্বর হয়। টুকিটাকি চিকিৎসা করেছিলেন। শারমিন বেগম বুঝতে পারেনি এতটা পরিস্থিতি খারাপ হয়ে যাবে। তখন ওনার টাইফয়েড হয়, আর সেই থেকেই প্যারালাইসিস হয়ে পড়ছেন। কিরণ যখন মাধ্যমিক দিয়ে উচ্চ মাধ্যমিক ভর্তি হয়, তখনই দিমানের এক বন্ধুর মাধ্যমে কিরণের খোঁজ পায়। সেই থেকে সম্পর্কের শুরু, তা বিবাহেতে রূপ নেয়। দিমানের বাবা মা ওদের বিয়ের বছর 3 আগেই 6 মাসের ব্যবধানে গত হয়েছিলেন। দিমান তখন সবেমাত্র মাস্টার্স কমপ্লিট করে চাকরিটায় নতুন জয়েন করেছিল। এখন ওদের বিয়ে 3 বছর চলছে। কিরণ এইচএসসি রেজাল্টের অপেক্ষায় আছে, এরপর অনার্সে ভর্তি হওয়ার ইচ্ছে। আর দিমানও চায় কিরণ পড়াশোনা চালিয়ে যাক। নিলয় আর জিলন 2 বছরের বড় ছোট। জিলন আবার ক্লাস 8-এ, আর নিলয় এসএসসি পরীক্ষা দিয়ে একটা ঔষধের দোকানে পার্ট টাইম জব করে। সকাল 9টায় যায়, দুপুর 2টায় আসে, আর বিকেলবেলা 2-1টা টিউশনি করে। এভাবেই নিলয় মাকে সংসার চালাতে সাহায্য করে। একটু নামের বিভ্রান্তি হবে, মনে হচ্ছে আসলে যখন গল্পটা লিখেছিলাম তখন অন্য নাম ইউজ করি। এখন যদিও রিভিউশন দিয়ে গল্প পোস্ট করি, তবুও মিস্টেক হয়। আশা করি সবাই বুঝে নেবে। ধন্যবাদ, দেখা হবে আগামী পর্বে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।